সলিউশন কেমিস্ট্রি যেটা চলছিল তার লাস্ট লেকচার 4 দিয়ে আমরা শুরু করব। আজকে হবে যে ভেপার প্রেসার অফ সলিউশন and Raoult's law, ideal and non-ideal solution, positive deviation and negative deviation with graph and example, azeotropic mixture, abnormal colligative properties with regime and example, Van 't Hoff factor and its relation with delta P by P0, মানে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, ডেল্টা টিভি, স্ফুটনাঙ্কের উন্নয়ন, ডেল্টা টিএফ, হিমাঙ্কের অবনমন, পাই অবিশ্রবণ চাপ, এম অফ সলিউট দ্রবের আণবিক ভর, and alpha and x, alpha degree of dissociation and association। আজকের এটা আমরা শুরু করব। So at first, vapor pressure of solutions and Raoult's law. দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্ট সূত্র। বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। এর আগে দেখবে আমরা রাউল্ট সূত্র কিন্তু বিভিন্ন ক্ষেত্রে পড়েছি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত একটা সূত্র, স্ফুটনাঙ্কের উন্নয়ন সংক্রান্ত রাউল্টের দুটো সূত্র, প্রথম ও দ্বিতীয়, হিমাঙ্কের অবনমন সংক্রান্ত দুটো সূত্র, প্রথম ও দ্বিতীয়। আর এটা হচ্ছে শুধুমাত্র দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত। যদি পরীক্ষাতে আসে বাষ্পচাপ সংক্রান্ত রাউল্ট সূত্র, অথবা যদি বলে রাউল্ট সূত্রটি বিবৃত করো, তাহলে কিন্তু এটাই বলতে হবে। তো এখানে দ্রবণ মিন্স কোন বিশুদ্ধ দ্রাবকের মধ্যে অনুদ্বায়ী, কঠিন, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত দ্রাবক দ্রবীভূত করে যদি দ্রবণ তৈরি করা হয়, তাহলে সেই দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্ট সূত্রটা হলো P সমান x1 ইনটু P0। Pটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, x1 হলো দ্রাবকের মোল ভগ্নাংশ, এবং P0 হলো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, তাহলে সূত্রটা হচ্ছে যে স্থির উষ্ণতায় কোন বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য ও অসংযোজিত দ্রাবক দ্রবীভূত করে দ্রবণ তৈরি করলে ওই উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ দ্রাবকের মোল ভগ্নাংশ এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের গুণফলের সঙ্গে সমান। এটি হচ্ছে রাউল্ট সূত্র। বিবৃতি এবং এটা গাণিতিক রূপ, এটাকে লেখচিত্রের সাহায্যেও প্রকাশ করা যায়। যদি বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশ আমরা লেখচিত্র আঁকি, এই কোটি বরাবর বাষ্পচাপ এবং ভুজ বরাবর দ্রাবকের মোল ভগ্নাংশ যদি প্লট করি, তাহলে আমরা পেয়ে যাব এরকম একটা লেখচিত্র। এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে P0, মানে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। ওকে,
টপিকটাই আমাদের চলবে যে ভেপার প্রেসার অফ। তো সময় দেওয়া হলো, তোমরা এগুলো লিখে নিয়েছো নিশ্চয়ই, টাইটেল এবং ডেসক্রিপশন এগুলো লিখে নিতে হবে, এগুলোই আমাদের আলোচনা হবে। এখন যদি দ্রবণের মধ্যে দ্রাবক ও দ্রাবক উভয়ই যদি উদ্বায়ী হয়, তাহলে সেক্ষেত্রে রাউল সূত্রটা কি? এটা কিন্তু আমরা বললাম অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ। যদি দ্রাবক এবং দ্রাবক উভয়ই উদ্বায়ী হয়, সেক্ষেত্রে স্থির উষ্ণতায় কোনো একটি উপাদানের, মানে দ্রাবক অথবা দ্রাবের কোনো একটি উপাদানের বাষ্পচাপ হবে ওই উষ্ণতায় ওই উপাদানের মোল ভগ্নাংশ এবং বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপের গুণফলের সঙ্গে সমান। এখন আসছি দ্রাবক ও দ্রাবক উভয়ই উদ্বায়ী হল, এক্ষেত্রে কিন্তু একটু মনে করো যে আমরা যখন বাষ্পচাপ পড়েছিলাম যে একটা বদ্ধ পাত্রে কিছুটা তরল নিয়ে এখানে কিছুটা দ্রবণ নিচ্ছি, যার মধ্যে দ্রাবক এবং দ্রাবক আছে এবং উভয়ই উদ্বায়ী, তাহলে দ্রবণের পৃষ্ঠতলে দ্রাবক এবং দ্রাবক উভয়ের কণাই থাকবে, মানে উভয়েরই কন্ট্রিবিউশন থাকবে। সেক্ষেত্রে রাউল সূত্রটা হচ্ছে, রাউল সূত্র বিবৃতি করবে। এবং এই ক্ষেত্রে প্রথমে যদি বলি দ্রাবকের সাপেক্ষে, দ্রাবকের সাপেক্ষে রাউল সূত্রটা হবে, যদি দ্রাবকের দ্রবণস্থিত দ্রাবকের বাষ্পচাপ যদি P1 হয়, দ্রাবকের মোল ভগ্নাংশ যদি x1 হয় এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যদি P0 হয়, তাহলে P1 সমান x1 ইনটু P1। এটা হচ্ছে দ্রাবকের সাপেক্ষে। যদি দ্রবণের দ্রাবের সাপেক্ষে আমরা করি, মুছে দিলাম, নিশ্চয় হয়ে গেছে লেখা। দেখো যদি দ্রাবের সাপেক্ষে করি তাহলে সূত্রটা হবে কি P2 সমান x2 ইনটু P2। এক্ষেত্রে ডাল্টনের আংশিক চাপ সূত্র যদি আমরা প্রয়োগ করি, ডাল্টনের আংশিক চাপ সূত্রে যেমন আমরা পড়েছি গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদান গ্যাসগুলির আংশিক চাপের সমষ্টির সঙ্গে সমান, ঠিক একই ভাবে দ্রবণের মধ্যে দ্রাবক এবং দ্রাবক উভয়ই যেহেতু উদ্বায়ী, তাহলে এক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ যদি P হয়, দ্রবণের বাষ্পচাপ P হলে P = হবে P1 প্লাস P2। অতএব P = P1 এর মান বসিয়ে দিলে যে x1 P10 প্লাস x2 P20। এটাকে বলছি 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ, এটাকে যদি 3 নম্বর সমীকরণ আমরা ধরি তাহলে তিনটে কেস পাবো এবং এটাকে লেখচিত্রের সাহায্যেও আমরা প্রকাশ করব। এখন কেস 1 যদি x1 = 1, তিনটে কেস পাবো। কেস 1, আচ্ছা এটা করার আগে প্রথমে একটু বলে দিই যে আমরা x1 ধরেছি কি দ্রাবকের মোল ভগ্নাংশ, x2 হচ্ছে দ্রাবক
দ্রাবের মোল ভগ্নাংশ। আমরা জানি x1 প্লাস x2 ইকুয়াল টু কি 1। কোন মিশ্রণে উপাদানগুলোর মোল ভগ্নাংশের সমষ্টি সর্বদা 1। তাহলে এক্ষেত্রে যদি x1 ইকুয়াল টু 1 হয়, x1 ইকুয়াল টু 1 হলে x2 ইকুয়াল টু 0। তাহলে এখানে x1 এর জায়গায় 1 এবং x2 যদি 0 আমরা বসিয়ে দিই, তাহলে 3 নম্বর সমীকরণ থেকে পাই, অতএব 3 থেকে পাচ্ছি p সমান, দেখো x1 এর জায়গায় 1, তাহলে p0 p10 কারণ x2 ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ দ্রবণস্থিত যে দ্রাবক রয়েছে তার বাষ্পচাপের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। কেস 2 যদি আমরা বলি x2 ইকুয়াল টু 1, x2 ইকুয়াল টু 1 হলে সেক্ষেত্রে x1 ইকুয়াল টু 0। তাহলে 3 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো, 3 নম্বর সমীকরণ থেকে কি পাবো, p সমান, এই যে x1 0 এটা 0 হয়ে গেল, x2 ইকুয়াল টু 1 মানে p সমান হবে p2 0। সেক্ষেত্রে শুধু দ্রাবের কন্ট্রিবিউশন থাকবে বাষ্পচাপে, দ্রবণের বাষ্পচাপে শুধু দ্রাবের কন্ট্রিবিউশন থাকবে। এখন কেস 3 তে কেস 3 তে আমরা 3 নম্বর সমীকরণ থেকে লিখছি যে x1 এর মানটা যদি বসিয়ে দিই, 3 নম্বর থেকে পাচ্ছি p equal to x1 p10 plus x2 p20। এখন দেখো কেস 1 এ আমি লিখেছিলাম যে x1 plus x2 equal to 1, তাহলে x1 এর জায়গায় এখানে আমি লিখতে পারি 1 minus x2, p10 plus x2 p20 সমান p10 মাইনাস, এটা হচ্ছে p10 x2, এটা x2, এখানে x2 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে হবে, বা প্লাস দিয়ে যদি কমন নিয়ে x2, তাহলে হচ্ছে এই যে p20 মাইনাস p10। ওকে, এখন x1 ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে x1 ইকুয়াল টু 1 হলে x2 ইকুয়াল টু 0। সেক্ষেত্রে আমরা x2 ইকুয়াল টু 0, অতএব পেয়ে যাচ্ছি p সমান p10। আবার x2 ইকুয়াল টু যদি 1 হয়, x1 ইকুয়াল টু 1 হলো, x2 ইকুয়াল টু 1 হয়ে গেলে x2 ইকুয়াল টু 1 হলে x1 ইকুয়াল টু 0। সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি x1 ইকুয়াল টু 0 আর x2 ইকুয়াল টু 1 হলে p ইকুয়াল টু p2 হলো। এখন যদি লেখচিত্রের সাহায্যে এটাকে প্রকাশ করি, লেখচিত্রের সাহায্যে এই কেস 1, কেস 2 এবং কেস 3 দ্রবণের বাষ্পচাপকে কোটি বরাবর, যদি কোটি বরাবর এবং মোল ভগ্নাংশকে যদি x বরাবর প্রকাশ করি, এই যে দ্রবণের বাষ্পচাপ এটাকে কোটি বরাবর এবং মোল ভগ্নাংশকে যদি ভুজ বরাবর প্রকাশ করি, তাহলে এখানে দেখো
আচ্ছা, এই বিন্দুতে x1 = 0, তার মানে x2 = 1। এই বিন্দুতে x1 = 1, মানে x2 = 0। এইখান থেকে পেয়ে যাচ্ছি আমরা দ্রাবকের বাষ্প চাপ রেখাটা। এখানে এই পয়েন্টটা হচ্ছে, এটা হচ্ছে দ্রাবকের বাষ্প চাপ রেখা। এটা হচ্ছে এই ডটেড লাইন দিয়ে প্রকাশ করলাম দ্রাবকের বাষ্প চাপ রেখা। দ্রাবকের বাষ্প চাপ, এটা ছিল কেস 1। এক্ষেত্রে সমীকরণটা কি ছিল? P1 সমান x1 P10। এটা হচ্ছে দ্রাবকের বাষ্প চাপ, মানে P10 হলো। আচ্ছা, কেস 2 তে দ্রাবের আংশিক বাষ্প চাপ ছিল, যখন x1 = 1 এটা পেয়েছিলাম। এটাকে ধরে নিচ্ছি আমরা এরকম লেখচিত্রটা পাচ্ছি। এটা হচ্ছে দ্রাবের বাষ্প চাপ, দ্রাবের এটা হচ্ছে 1, কেস 1। এটা হচ্ছে কেস 2, দ্রাবের বাষ্প চাপ। সমীকরণটা কি ছিল? P2 সমান x2 P20। এটা হচ্ছে P10, তাহলে এটা হচ্ছে P20। তাহলে দ্রবণের বাষ্পচাপটা কি হবে? দ্রবণের বাষ্পচাপটা এই দুটোকেই টাচ করবে। এটি হচ্ছে দ্রবণের বাষ্পচাপ। এখান থেকে এটা হচ্ছে কেস 3, এটা হচ্ছে কেস 2, আর এটা হচ্ছে কেস 3, দ্রবণের বাষ্পচাপ। কেস 3। এক্ষেত্রে সমীকরণটা তাহলে আমাদের কি হবে? P সমান P1 x1 P10 প্লাস x1 P10 প্লাস x2 P20। লেখচিত্রের সাহায্যে প্রকাশ আমাদের হয়ে গেল। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, লেখচিত্রটা একটু রেখে দিচ্ছি, একটু পরে আমাদের আবার লাগবে, তাই এটা মুছছি না, এটা রেখে দিলাম। এখন আসছে আদর্শ দ্রবণ ও অনাদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ হচ্ছে যে কোনো উষ্ণতা ও চাপে কোনো দ্রবণ যদি রাউল সূত্র মেনে চলে, তাহলে সেটা হবে আদর্শ দ্রবণ। আর যদি রাউল সূত্র মেনে না চলে, তাহলে তাকে বলবো অনাদর্শ দ্রবণ। এখন আদর্শ দ্রবণ। আইডিয়াল সলিউশন। আর অনাদর্শ দ্রবণ। অনাদর্শ দ্রবণ নন আইডিয়াল সলিউশন, আর আদর্শ দ্রবণ আইডিয়াল সলিউশন। এখন আদর্শ দ্রবণ বললাম যে কোনো উষ্ণতা এবং চাপে কোনো দ্রবণ যদি রাউল সূত্র মেনে চলে, তাহলে তাকে বলবো আদর্শ দ্রবণ। আর যদি মেনে না চলে, তাহলে বলবো অনাদর্শ
দ্রবণ, নন আইডিয়াল সলিউশন। এখন আদর্শ দ্রবণের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের পড়ে নিতে হবে। একসাথেই দুটো আলোচনা করে দিচ্ছি। বৈশিষ্ট্য, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো রাউল সূত্র মেনে চলবে, যে কোনো উষ্ণতা ও চাপে রাউল সূত্র মেনে চলবে। এবং 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ দ্রবণের একই অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল এবং ভিন্ন অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল সর্বদা সমান হবে। সেই কারণে যেমন ধরা যাক যে দুটি তরল A এবং B নিয়ে একটি আদর্শ দ্রবণ তৈরি করা হয়, তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ধরা যাক A এবং B নিয়ে দ্রবণ তৈরি করা হয়, তাহলে আমরা বললাম A A আকর্ষণ বল বা B B আকর্ষণ বল, আবার A B এর মধ্যে যে আকর্ষণ বল, এইগুলো সব সমান। সেই কারণে আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা দেখি আদর্শ দ্রবণ তৈরির সময় এই অণুগুলোর গড় আন্তরাণবিক দূরত্বের কোনো পরিবর্তন হয় না। তাই আদর্শ দ্রবণের একটা বৈশিষ্ট্য হচ্ছে ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু জি। এর অর্থটা কি না, A দ্রবণের যদি 10 ml আর B দ্রবণেরও যদি 10 ml নেওয়া হয়, তাহলে দিয়ে দ্রবণ তৈরি করা হয়, তাহলে মোট আয়তন, দ্রবণের মোট আয়তনটা 20 ml। সেই কারণে এই যে ডেল্টা ভি মিক্সিং ইকুয়াল টু 0। আর 1 নম্বরটা কি বললাম, রাউল সূত্র মেনে চলবে। 3 নম্বর শর্তটা হচ্ছে ডেল্টা এইচ সলিউশন ইকুয়াল টু 0। ডেল্টা এইচ সলিউশন ইকুয়াল টু 0। এটা কি না, যেহেতু আদর্শ দ্রবণ তৈরির সময় এই যে একই অণু বা ভিন্ন অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, আন্তরাণবিক আকর্ষণ বলের কোনো পরিবর্তন হয় না, সেই কারণে এইরূপ দ্রবণ তৈরিতে তাপের উদ্ভব বা শোষণ ঘটে না। তাই এই ক্ষেত্রে ডেল্টা এইচ সলিউশন ইকুয়াল টু 0। আর অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হবে, এগুলো হবে না। 1 নম্বর মানে রাউল সূত্র মানবে না, এইগুলো সমান হবে না, যে এটা এটা এগুলো নট ইকুয়াল টু হবে, ডেল্টা ভি মিক্সিং নট ইকুয়াল টু 0 হবে, ডেল্টা এইচ সলিউশন নট ইকুয়াল টু 0। তাহলে আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণ আমাদের হলো। এখন আসছে এই অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান রাউল সূত্র থেকে গণনায় প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা বেশি হতে পারে, আবার কম হতে পারে। যখন বেশি হবে তখন আমরা বলবো যে দ্রবণটি আদর্শ আচরণ থেকে ধনাত্মক বিচ্যুতি দেখাবে, আর যখন কম হবে তখন বলবো দ্রবণটি আদর্শ আচরণ থেকে ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। তাহলে এখন আমরা আসবো ধনাত্মক বিচ্যুতি, পজিটিভ ডেভিয়েশন আর ঋণাত্মক বিচ্যুতি। এখন এর আগে যে আদর্শ আর অনাদর্শ দ্রবণ হলো, প্রকৃতপক্ষে আদর্শ দ্রবণের অস্তিত্ব খুবই কম, অস্তিত্ব নেই বললেই চলে। বেশিরভাগ দ্রবণই হচ্ছে অনাদর্শ। যেটা বলছিলাম যে ধনাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি কি বলছিলাম না, এই অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে যদি দ্রাবক এবং দ্রাবক পদার্থ উভয়ই যদি উদ্বায়ী হয়, তাহলে উদ্বায়ী দ্রাবক এবং উদ্বায়ী দ্রাবক মিশিয়ে দ্রবণ তৈরি করলে সেক্ষেত্রে দেখা যায়
যে দ্রবণের বাষ্পচাপ, পরীক্ষালব্ধ বাষ্পচাপ অনেক ক্ষেত্রে রাউল সূত্র থেকে গণনায় প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা বেশি হয়। বেশি হলে তখন ধনাত্মক বিচ্যুতি দেখা যাবে, আর যদি কম হয় তাহলে ঋণাত্মক বিচ্যুতি দেখা যাবে। তো এই যে ধনাত্মক বিচ্যুতি দেখায় এরকম কিছু মিশ্রণ বলেছি, ইথানল অ্যাসিটন মিশ্রণ, ইথানল জলের মিশ্রণ, অ্যাসিটন কার্বন ডাই সালফাইডের মিশ্রণ, এগুলো ধনাত্মক বিচ্যুতি দেখায়। এবং ওই যে অ্যাসিটন ক্লোরোফর্মের মিশ্রণ, জল নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, মিথানল কার্বন ডাই অক্সাইড ইত্যাদি, এগুলো ঋণাত্মক বিচ্যুতি দেখায়। তো এখন এই ধনাত্মক এবং ঋণাত্মক বিচ্যুতি দেখানোর কারণটা কি? এই কারণটা ব্যাখ্যার সঙ্গে সঙ্গে এই যে লেখচিত্রটা আমি দিয়ে রেখেছি, সুবিধা হবে। দেখো, তো ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে ধরা যাক এ এবং বি এই দুটো উদ্বায়ী তরল নিয়ে দ্রবণ তৈরি করা হয়। উদ্বায়ী তরল মানে দ্রাবক এবং দ্রাবক উভয়ই উদ্বায়ী নিয়ে আমরা যে দ্রবণটা তৈরি করলাম, এই দ্রবণের ক্ষেত্রে কারণটা আসছে ধনাত্মক ও ঋণাত্মক বিচ্যুতির কারণ। এক, এখানে এ বি দিয়ে রেখেছি। তো এদের ক্ষেত্রে যদি দেখা যায় এ ও বি এর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল, আন্তরাণবিক আকর্ষণ বল, এ ও বি এর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল বিশুদ্ধ এ এ এবং বিশুদ্ধ বি বি, এই আন্তরাণবিক আকর্ষণ বলের থেকে কম হয়। এটা যদি কম হয় তাহলে কি হবে না, তাহলে বাষ্পের এ এবং বি এর কন্ট্রিবিউশনটা বেশি হবে, অর্থাৎ এ ও বি এর কণা সংখ্যা বেশি হবে। সেক্ষেত্রে পরীক্ষালব্ধ বাষ্পচাপের মান রাউল সূত্র থেকে গণনায় প্রাপ্ত বাষ্পচাপের মান অপেক্ষা বেশি হবে। অর্থাৎ এটি ধনাত্মক বিচ্যুতি দেখায়। এই আকর্ষণ বলটা যদি এদের তুলনায় কম হয়, অর্থাৎ এদের যদি বেশি হয়, তাহলে এই ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি। বোঝা গেল? এটা আশা করি বোঝা গেল। তো এই ধনাত্মক বিচ্যুতিকে এই ক্ষেত্রে আমি যে লেখচিত্রে শো করেছি, যদি দ্রবণের বাষ্পচাপকে কোটি বরাবর এবং মূল ভগ্নাংশকে যদি আমরা ভুজ বরাবর স্থাপন করি, তাহলে এই যে এখানে দু রকমের রেখা আছে। একটা হচ্ছে ডটেড রেখা, মানে যেটা হচ্ছে তাত্ত্বিক রেখা, অর্থাৎ গণনায় প্রাপ্ত রাউল সূত্র থেকে গণনায় প্রাপ্ত বাষ্পচাপের রেখা, আর যেটা সলিড লাইন সেটা হচ্ছে পরীক্ষালব্ধ রেখা। তাহলে এক্ষেত্রে যেহেতু দ্রাবক এবং দ্রাবক উভয়ই উদ্বায়ী, একটু আগে যে আমরা রাউল সূত্রে পড়েছিলাম যখন উভয়ই উদ্বায়ী হয়, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু পি এ 0 মানে এ উপাদানটির বিশুদ্ধ এ উপাদানের বাষ্পচাপ বিশুদ্ধ বি উপাদানের বাষ্পচাপ তুলনায় বেশি। সেজন্য এটা আমাদের এই যে উপরে আছে। তাহলে এক্ষেত্রে এইটা হচ্ছে কিন্তু রাউল সূত্র থেকে গণনায় প্রাপ্ত এই যে তাত্ত্বিক রেখা ডটেড লাইন এটা। আর এক্ষেত্রে এটা কি ধনাত্মক বিচ্যুতি যদি দেখায়, তাহলে প্রকৃত পরীক্ষালব্ধ বাষ্পচাপ রেখাটা এইটা হবে, এই সলিড লাইনটা। এটার ক্ষেত্রে এটা হবে যখন এইটা নিচ্ছি আমরা, এই যে এই ডটেড লাইনটা, যখন এইটা পাচ্ছি মানে x = 0 x = 1, তখন পাচ্ছি এইটা। কিন্তু পরীক্ষালব্ধ বাষ্পচাপ লেখাটা হচ্ছে এইটা, এই সলিড লাইনটা। আর যখন দুটো মিশিয়ে দ্রবণ তৈরি করা হচ্ছে, দ্রবণের ক্ষেত্রে কি, দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ লেখা হচ্ছে এইটা, এই যে PA0 থেকে PB0 এই ডটেড লাইনটা। আর এক্ষেত্রে এটি হলো সলিড লাইন, মানে এটা হচ্ছে পরীক্ষালব্ধ বাষ্পচাপ রেখা। ক্লিয়ার? এখন আমরা ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে আসি।
ঋণাত্মক বিচ্যুতি কখন হবে না যখন এটা উল্টে যাবে। তো ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে লেখচিত্রটা আমি সি ও ডি দিয়ে করেছি। তাহলে এই ক্ষেত্রে এটা যদি এ ও বি না বলে যদি সি ও ডি, এটাকে এই দুয়ের দাগ দিয়ে এটা সি আর এটা ডি, এক্ষেত্রেও কিন্তু উভয় উদ্ভয়। তাহলে এক্ষেত্রে কি হবে, সি এবং ডি এর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল যদি বিশুদ্ধ সিসি এবং ডিডি এই আন্তরাণবিক আকর্ষণ বলের থেকে বেশি হয়, মানে এই আকর্ষণ বলটা যদি বেশি হয় গ্রেটার দেন, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু এই যে ঋণাত্মক বিচ্যুতি দেখাবে, ঋণাত্মক বিচ্যুতি দেখাবে। এবং এক্ষেত্রে আমাদের কি হবে, বাষ্পচাপটা কম হবে, কারণ এক্ষেত্রে সি ও ডি এর আন্তরাণবিক আকর্ষণ বলটা যেহেতু বিশুদ্ধ সিসি এবং বিশুদ্ধ অবস্থায় ডিডি এর আন্তরাণবিক আকর্ষণ বলের থেকে বেশি, অর্থাৎ এক্ষেত্রে বাষ্পে দ্রাবক এবং দ্রাবে বা দুটো বিশুদ্ধ তরলের কন্ট্রিবিউশনটা কি হবে, কম হবে, অর্থাৎ এদের বাষ্পচাপটা রাউল সূত্র থেকে গণনায় প্রাপ্ত বাষ্পচাপ, মানে যেটাকে তাত্ত্বিক রেখা ডটের লাইন, আর এটা হচ্ছে পরীক্ষালব্ধ রেখা যেটা সলিড লাইন দিয়ে করা আছে সবুজ কালিতে, এটা কম হবে। সেই জন্য দেখো এই যে তাত্ত্বিক রেখার থেকে ডটের লাইন থেকে এটা কম আছে, নিচে আছে। আর এক্ষেত্রে পিডি 0 গ্রেটার দেন পিসি 0, তার মানে এই যে পিডি 0 এটা উপরে থাকবে, পিসি এটা 0 এটা নিচে আছে। এক্ষেত্রে পিএ 0টা উপরে ছিল, এক্ষেত্রে এটা নিচে আছে। এই হচ্ছে তাহলে আমাদের আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ। আদর্শ দ্রবণ প্রকৃতপক্ষে তো কম পাওয়া যায় বলেছি। আদর্শ দ্রবণের উদাহরণ যেমন বেনজিন এবং ক্লোরিনের দ্রবণ, ইথাইল ব্রোমাইড এবং ইথাইল আয়োডাইডের দ্রবণ। আর প্রকৃতপক্ষে অনাদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ যেমন ইথানল সাইক্লোহেক্সেনের মিশ্রণ, জল ও নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, ইথাইল অ্যালকোহল ও জলের মিশ্রণ ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে অনাদর্শ দ্রবণ। এই অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে আমাদের এই ধনাত্মক এবং ঋণাত্মক বিচ্যুতিটা দেখতে পাওয়া যায়। এখন আসি এই যে আদর্শ আর অনাদর্শ দ্রবণের যে বৈশিষ্ট্য বলেছিলাম, ওইখান থেকে এই পার্থক্যটা হয়ে যাবে। আদর্শ অনাদর্শ দ্রবণের পার্থক্য পড়ে নেবে। আচ্ছা, এখন আসি অ্যাজিওট্রপিক মিশ্রণ। এখানে আর একটা জিনিস বাকি আছে, অ্যাজিওট্রপিক মিশ্রণ। তারপর আমরা চলে যাব দ্রবণের অস্বাভাবিক আচরণ। এগুলো নিশ্চয়ই লেখা হয়ে গেছে। আচ্ছা, এখন আসছে এই যে অ্যাজিওট্রপিক মিশ্রণ। অ্যাজিওট্রপিক মিশ্রণ, অ্যাজিওট্রপিক মিশ্রণ। অ্যাজিওট্রপিক মিশ্রণ মানে হচ্ছে স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণ, অর্থাৎ যে সমস্ত মিশ্রণের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট, যে সমস্ত মিশ্রণের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট, এর অর্থটা কি না, এদেরকে যদি আমরা পৃথক করতে চাই আংশিক পাতন প্রক্রিয়ায়, তাহলে কি হবে, যেহেতু দুটো উপাদানের আলাদা আলাদা স্ফুটনাঙ্ক থাকলেও মিশ্রণটার স্ফুটনাঙ্ক নির্দিষ্ট, তাই একটা নির্দিষ্ট উষ্ণতায় উভয় উপাদানেই পাতিত হয়ে যাবে। সেই কারণে অ্যাজিওট্রপিক মিশ্রণ যারা, তাদের অ্যাজিওট্রপিক মিশ্রণ মানে এদের স্ফুটনাঙ্কটা স্থির। স্ফুটনাঙ্ক মানে বয়লিং পয়েন্ট বিপি, এটা কিন্তু স্থির।
সেই কারণে এর সংজ্ঞাটা কি না, যে সমস্ত তরল মিশ্রণ স্থির উষ্ণতা ও চাপে অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয়, অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয়। তার মানে আংশিক পাতন প্রক্রিয়ায় যে মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করা যায় না তাদেরকে বলা হচ্ছে অ্যাজিওট্রপিক মিশ্রণ। এর আবার দুটো ভাগ আছে, একটা সর্বনিম্ন স্ফুটনাঙ্কের, এর দুটো ভাগ আছে, একটা সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট আর একটা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট, সর্বোচ্চ বিপি বিশিষ্ট না। সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ কোনগুলো হবে না, যেগুলো ধনাত্মক বিচ্যুতি দেখায়, যেগুলো ধনাত্মক বিচ্যুতি দেখায় যে মিশ্রণগুলো একটু আগে আমরা উদাহরণ দিলাম, সেগুলো হবে সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ। আর যেগুলো হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি দেখায়, ঋণাত্মক বিচ্যুতি দেখায়, সেগুলো হবে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ। যেমন এই ইথানল ও জলের মিশ্রণ, উদাহরণ ইথানল ও জল, ইথানল ও জল। ইথানল ও জলের আলাদা আলাদা স্ফুটনাঙ্ক আছে, ঠিক আছে, কিন্তু এই মিশ্রণটা স্ফুটনাঙ্ক কিন্তু নির্দিষ্ট, এবং এটা হচ্ছে এই 351.32 কেলভিন। এটা হচ্ছে মিশ্রণের স্ফুটনাঙ্ক। কিন্তু জলের আমরা জানি 100 ডিগ্রি সি, ইথানলের 100 ডিগ্রি 373 কে, এর হচ্ছে 351.45, কিন্তু এই মিশ্রণটা স্ফুটনাঙ্ক হচ্ছে 351.32। এটা হচ্ছে একটি সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট। এবং আমরা দেখেছি ইথানল এবং জলের মিশ্রণ কি ধনাত্মক বিচ্যুতি দেখায়, ধনাত্মক বিচ্যুতি দেখায়, কারণ ইথানল এবং জল উভয়ই কি হাইড্রোজেন বন্ধন করে, হাইড্রোজেন বন্ধন গঠন করে। তার মানে ইথানলের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল, ইথানল যে আন্তরাণবিক আকর্ষণ বল, এটা কি হাইড্রোজেন বন্ধন। আবার জল যে আন্তরাণবিক আকর্ষণ বল, এটাও হাইড্রোজেন বন্ধন দেখায়, হাইড্রোজেন বন্ধন দেখায়। তার মানে এদের মধ্যে আকর্ষণ বলতে তীব্র, ঠিক আছে। যখন একটু মিশিয়ে দেওয়া হবে যে ইথানল এবং জল, তখন কিন্তু এদের যে আকর্ষণ বল, ইথানল জল, এই যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা কিন্তু এদের তুলনায় কম। তার মানে এটা কি ধনাত্মক বিচ্যুতি দেখানো। আর ধনাত্মক বিচ্যুতি দেখানো মানেই হচ্ছে এদের কি হবে, ধনাত্মক বিচ্যুতি মানে বাষ্পচাপটা, পরীক্ষাগত বাষ্পচাপটা বেশি, আর বাষ্পচাপ বেশি হওয়া মানে স্ফুটনাঙ্কটা কম। বাষ্পচাপ আর স্ফুটনাঙ্কটা কি পরস্পরের ব্যস্তানুপাতিক। আর যখন ঋণাত্মক বিচ্যুতি দেখাবে তখন সর্বোচ্চ স্ফুটনাঙ্ক, যেমন জল ও নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, জল নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, জল নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ। একটা করে অন্তত স্ফুটনাঙ্ক মুখস্থ করবে, বাকিগুলো পড়ে নেবে। জলের 373, নাইট্রিক অ্যাসিডের হচ্ছে 359 কেলভিন, কিন্তু মিশ্রণের হয়ে যাচ্ছে 393.5, 393.5 কেজি। জলের আলাদা, নাইট্রিক অ্যাসিডের আলাদা, কিন্তু মিশ্রণটা রেখে, অর্থাৎ এগুলো হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে এখানটা হয়ে গেল। এরপরে আমরা আসছি অস্বাভাবিক ধর্ম। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ। আচ্ছা, আমরা আসছি যে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম, লাস্ট টপিক, অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। এতক্ষণ পর্যন্ত বা আগের ক্লাসগুলোতে আমরা যেগুলো পড়েছি যে বিশুদ্ধ দ্রাবকের মধ্যে কঠিন, অনুদ্বায়ী, তড়িৎ অবিশ্লেষ্য এবং অসংযোজিত দ্রাব যদি দ্রবীভূত করা হয়,
তাহলে দ্রবণের যে সংখ্যাগত ধর্মগুলো সেগুলো আমরা কি বলেছি, দ্রবণের সংখ্যাগত ধর্ম কেন বলেছি না দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে এই ধর্মগুলো। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন এবং অভিস্রবণ চাপ। এখন তাহলে কখন এই সংখ্যাগত ধর্মগুলো অস্বাভাবিক হবে? দ্রবণের অস্বাভাবিক ধর্ম, অস্বাভাবিক ধর্ম মানে অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম, অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম, অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। এক হচ্ছে দ্রবণ যদি দ্রাব যদি তড়িৎ বিশ্লেষ্য হয়, দ্রাব যদি তড়িৎ বিশ্লেষ্য হয়, তড়িৎ বিশ্লেষ্য, এবং দ্রাব যদি সংযোজিত হয়, সংযোজিত, তড়িৎ বিশ্লেষ্য যদি হয় এবং সংযোজিত হওয়ার প্রবণতা যদি থাকে, প্রবণতা থাকে, তাহলে সেক্ষেত্রে দ্রবণ কিন্তু অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম দেখাবে। তার কারণটা কি না আমরা জানি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণে বিয়োজিত হয়ে কণার সংখ্যা বৃদ্ধি করবে। আবার যেগুলো সংযোজিত হয় বিভিন্ন কারণে, যেমন হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংযোজিত হতে পারে, যদি সংযোজিত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, কণার সংখ্যা হ্রাস পাবে। তাই আমাদের যে সংখ্যাগত ধর্ম ছিল ডেল্টা পি বাই পি জিরো, ডেল্টা টিবি, ডেল্টা টিএফ আর পাই, এইগুলোর সঙ্গে এর পরীক্ষালব্ধ মান এবং তাত্ত্বিক মানের মধ্যে অসঙ্গতি দেখা যাবে, মিলবে না। সেই কারণে বিজ্ঞানী ভ্যান টপ তোমার একটি ফ্যাক্টর আবিষ্কার করেছেন। এখন আমরা পড়ব যে ভ্যান টপ ফ্যাক্টর, ভ্যান টপ গুণক। ভ্যান টপ গুণককে এই যে আই দিয়ে প্রকাশ করা হয়, স্মল আই দিয়ে, স্মল আই দিয়ে এটাকে প্রকাশ করা হয়। তো বিজ্ঞানী ভ্যান টপ যখন এই পরীক্ষা প্রথম যখন এই পরীক্ষা এদের নিয়ে পরীক্ষা তড়িৎ বিশ্লেষ্য এবং সংযোজিত দ্রাবণ নিয়ে পরীক্ষা করেছিলেন, প্রথমে কিন্তু তিনি অভিস্রবণ চাপ দিয়ে পরীক্ষাটা করেছিলেন। তাই তিনি বলেছিলেন যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের লঘু দ্রবণে পরীক্ষালব্ধ অভিস্রবণ চাপ এবং তাত্ত্বিক অভিস্রবণ চাপ এদের যে অনুপাত তাকে বলা হচ্ছে ভ্যান টপ গুণক। একে আই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে I ইকুয়াল টু বললাম কি পাই ড্যাশ বাই পাই। পাই ড্যাশটা হচ্ছে পরীক্ষালব্ধ অভিস্রবণ চাপ, পাই হলো তাত্ত্বিক অভিস্রবণ চাপ। তো পরে পরে এটাকে কিন্তু সমস্ত সংখ্যাগত যে ধর্মগুলো আছে সবার ক্ষেত্রে এটাকে প্রয়োগ করা হয়। প্রথমে কিন্তু ভ্যান টপ গুণকের সংজ্ঞা মানে প্রথমে আমরা এটাই পেয়েছি I ইকুয়াল টু পাই ড্যাশ বাই পাই। পরে পরে আমরা এগুলো পেয়েছি I ইকুয়াল টু এই যে ডেল্টা পি ড্যাশ বাই পি জিরো আর পি জিরো বাই ডেল্টা পি, মানে এটা ডেল্টা পি ড্যাশ বাই ডেল্টা পি, এটা ইকুয়াল টু হয়ে যাবে ডেল্টা টিবি ড্যাশ বাই ডেল্টা টিবি, ডেল্টা টিএফ ড্যাশ বাই ডেল্টা টিএফ। অর্থাৎ এইগুলোকে যদি আমরা কম্বাইন করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি একসাথে I ইকুয়াল টু পাই ড্যাশ বাই পাই। এই একসাথে এগুলোকে কম্বাইন করে দিচ্ছি এখানে, মানে পাই ড্যাশ বাই পাই, এই যে I ইকুয়াল টু এটা। সব সংখ্যাগত ধর্মগুলোর ক্ষেত্রে এটাকে প্রয়োগ করা হয়। উপরের গুলো হচ্ছে আমাদের পরীক্ষালব্ধ, পরীক্ষালব্ধ সংখ্যাগত ধর্ম, আর নিচের গুলো হচ্ছে তাত্ত্বিক, তাত্ত্বিক সংখ্যাগত ধর্ম। তাত্ত্বিক মানে গণনায় প্রাপ্ত সংখ্যাগত ধর্ম। এবং আমরা এইগুলোর ক্ষেত্রে এই ধর্মগুলোর সাহায্যে প্রতি ক্ষেত্রে আমরা দ্রাবের আণবিক ভর গণনা করেছি এবং প্রতি ক্ষেত্রেই দেখেছি এই ধর্মগুলো আণবিক ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ আণবিক ভর টানটা নিচে ভেতর আছে। তাই
আণবিক ভরের ক্ষেত্রে ওকে যদি প্রয়োগ করি তাহলে আর একটু এটাকে যদি এক্সটেন্ড করে দিই তাহলে আমরা করব m/n ড্যাশ। এক্ষেত্রে কিন্তু mটা হচ্ছে এই ড্যাশ মানে পরীক্ষা লব্ধ, ড্যাশ মানে হচ্ছে পরীক্ষা লব্ধ, তাহলে এটা হচ্ছে তাত্ত্বিক আণবিক ভর বাই পরীক্ষা লব্ধ আণবিক ভর। এরপর আসছে ভ্যান টপ গুণকের সঙ্গে তাহলে এগুলো সম্পর্কগুলো হলো। আর আছে দুটো জিনিস, একটা হচ্ছে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা বা আয়নায়ন মাত্রা, এটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে অঙ্ক করার জন্য লাগবে আমাদের আলফা সমান i মাইনাস 1 বাই n মাইনাস 1। আলফা হচ্ছে যে বিয়োজন মাত্রা বা আয়নায়ন মাত্রা বা আয়নায়ন মাত্রা, আয়নায়ন মাত্রা। আর হচ্ছে ভ্যান টপ গুণক, nটা হচ্ছে আয়ন সংখ্যা, মানে কোন বিয়োজন মাত্রা তো শুধুমাত্র তড়িৎ বিশ্লেষ্য দ্রবের ক্ষেত্রে প্রযোজ্য, তাই কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বিয়োজিত হলে যত সংখ্যক আয়ন উৎপন্ন করে, যেমন যদি ধরি NaCl, CaCl2, ক্যালসিয়াম ক্লোরাইড ইত্যাদি, NaCl বিয়োজিত হয়ে কি হয় Na প্লাস প্লাস Cl মাইনাস, ক্যালসিয়াম ক্লোরাইড Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস। অর্থাৎ এখানে আয়ন সংখ্যা এখানে কত, এই যে 3, আর এখানে হচ্ছে আয়ন সংখ্যা 2, এই যে দুটো আয়ন উৎপন্ন করছে। আর হচ্ছে সংযোজন মাত্রা, সংযোজন মাত্রাকে আমরা x দিয়ে প্রকাশ করছি, x দিয়ে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে x সংযোজন মাত্রা, দ্রাবের সংযোজন মাত্রা, এটাকে x দিয়ে প্রকাশ করা হয়, x i minus 1 by 1 by n minus। বলো এটা সংযোজন মাত্রা, এটা তো এই যে সংযোজিত, সংযোজনের পর এটা অনুসংখ্যা, তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে সংযোজন আমাদের মোটামুটি এটা শেষ হলো। এখন এই সংযোজনের একটা উদাহরণ, যেমন তড়িৎ বিশ্লেষ্য দিয়ে ভাঙাটা দেখিয়ে দিলাম। এই সংযোজনের ক্ষেত্রে যেমন এই যে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, বেনজোইক অ্যাসিড C6H5COOH, এইগুলো দেখা যায় যেমন দুমল অ্যাসিটিক অ্যাসিড হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সংযোজিত হয়ে একটা অনুরূপে অবস্থান, এটা সংযোজিত হয়ে একটা অনুরূপে, যেমন এই CH3C ডাবল বন্ড O সিঙ্গেল বন্ড OH, এই CH3C OH ডাবল বন্ড, এই O এর সাথে হাইড্রোজেন বন্ধন, এর সাথে হাইড্রোজেন বন্ধন, তার মানে দুমল থেকে আমাদের হয়ে যাচ্ছে একমল। এক্ষেত্রে তাহলে n এর মান হয়ে যাবে 1। এই সূত্র যখন আমরা প্রয়োগ করব n এর মান, আর এটা যদি NaCl হয় তখন n এর মান প্রয়োগ করব 2, আয়ন সংখ্যা, ক্যালসিয়াম ক্লোরাইড হলে তখন 3 প্রয়োগ করব, এক্ষেত্রে নয়, এই সূত্রে n সমান 3 প্রয়োগ করব। এই তাহলে আমাদের চ্যাপ্টারের এই যা থিওরি আছে আমাদের মোটামুটি শেষ হলো। এর পরের ক্লাসে এর শুধু বিভিন্ন ধরনের শর্ট কোশ্চেন গুলো একটু আলোচনা করে দেব, বা বিভিন্ন উচ্চ মাধ্যমিকের বিভিন্ন সালে যে ধরনের কোশ্চেন এসেছে সেগুলো, আর এই অনুশীলনীর অঙ্কগুলো আছে গাঢ়ত্ব সংক্রান্ত, বাষ্পচাপ সংক্রান্ত, দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন সংক্রান্ত, হিমাঙ্ক অবনমন সংক্রান্ত এবং অভিস্রবণ চাপ সংক্রান্ত। এই অঙ্কগুলো একটু দেখিয়ে দেব, তোমরাও এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষাতে আমরা যে বলেছি 5 নাম্বারের মধ্যে এখান থেকে অবশ্যই একটা প্রবলেম আসে, তাই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আর একটা ক্লাস হলে আমাদের এই চ্যাপ্টার শেষ হবে, আমরা এরপরে নেক্সট চ্যাপ্টার ঢুকবো, আর এগুলো তোমরা ভালো করে রেডি করে নাও। আজকের ক্লাসটা আপাতত এখানেই শেষ করছি। এরপরে এই ক্লাসটার আমাদের ডিসকাশনটা কবে আছে যেন, আগামীকাল আছে, মানে জুম অ্যাপে আসবো আগামীকাল 5:30, আর বৃহস্পতিবার আছে আবার সকাল 7টায়। ওকে।